আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। সহজ স্বাস্থ্য কথা সিরিজে আজকে আমার আলোচ্য পর্ব হলো রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ বা উলুবোরা সাপ বা উল্লাবোরা সাপ, আমরা যে নামেই ডাকি। সেই সাপ নিয়ে ইদানিং একটা সারা দেশে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং অনেক ভিডিও ভাইরাল হচ্ছে। সেই ব্যাপারে আমি কিছু আজকে আলোচনা করব। তো যেহেতু আমার এই 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 সাপ নিয়ে আমার অনেক স্মৃতি আছে। আমার বাড়ি সখীপুর। সখীপুর জানেন একটা বনাঞ্চল, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের একটা আহ, সখীপুরটা হলো ওই ভাওয়ালের গড় এবং মধুপুরের গড়ের মাঝখানে। এটা দুইটারই কন্টিনিউশন। এখানে গড় আছে, এখানে বন আছে। আমরা যে চালা বলি, চালা জমি, সেই চালা জমিতে বন আছে। বনের ধারেই দুই বনের মাঝখানে থাকে নিচু জায়গা, যেটাকে বাইট বলা হয়। সেটা ধানি জমি। তা এই জন্য বনও আছে, আবার ধানি জমি আছে, এবং এটা উর্বর এবং সবুজ প্রকৃতির জায়গা। তো এইখানে অনেক সাপ আগে থাকতো। আমি যখন এখানে গ্রোন আপ হয়েছি, যখন বড় হয়েছি সখীপুরে, আমার জন্ম সখীপুর, কাজেই আমার সখীপুরের ওই কাকরাদান ইউনিয়নের ধননীয় মৌজার বড়বাইপাড়া গ্রামে। তো এইখানে এই ধরনের প্রকৃতি, সেখানে প্রচুর সাপ থাকতো। শত শত প্রজাতির সাপ থাকতো আগে। এখন বনায়ন মাঝখানে কমে গেছিল। কমে যাওয়াতে অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, বন উজাড় হওয়ার কারণে আমাদের যেরকম পাখিও চলে গেছে, সেরকম বন্য প্রাণীও চলে গেছিল। তা আবার দেখা যাচ্ছে ইদানিং সবাই একটু সচেতন, দেশপ্রেমিক হওয়াতে আগের সেই বন বন ফিরে আসতেছে। তো ফিরে আসতেছে, এটা দেখে আমি খুব খুশি যে আমাদের সে হারানো ঐতিহ্য চলে যাচ্ছিল, সেটা আবার ফিরে আসতেছে। অনেকে এটার উদ্যোগ নিছে। বা আগে যেরকম কাঠ নির্ভর হয়ে গেছিল, গাছ উজাড় করে বিক্রি করে খেত, এখন আর আমাদের অঞ্চলের মানুষের গাছ কাটার প্রতি অতটা আগ্রহ নেই। গাছ তারা প্রিজার্ভ করতেছে, বন বন তারা প্রিজার্ভ করতেছে। প্রিজার্ভ করাতে হইতেছে যেরকম গাছ গাছা থাকে, পাখি আসে এবং বন্য জন্তু থাকে। এখনো দেখা যাচ্ছে আবার নতুন করে বানর আসতেছে, হরিণ দেখা যাচ্ছে। আর ওই যে বন্য প্রাণী যেগুলো আছে, শিয়াল, তারপর আর নানান রকম যত বন্য প্রাণী আছে, সেগুলি আস্তে আস্তে আগের থেকে বাড়তেছে। তো এটা দেখে আমি আবার একটু পাই যে, খুশি হই যে আমাদের সেই ছোটকালের সেই পরিবেশটা ফিরে আসতেছে। তো এই যে এইবার আমি এই গত মার্চ বা ফেব্রুয়ারি মাসে বাড়িতে গেছিলাম, কয়েকদিন ছিলাম। তো ওখানে আমি আমার কাজিন আক্তারকে নিয়ে সকালবেলা বেড়াইতে গেলাম। সে বলতেছে যে, ভাই, এক ধরনের পাখি ঝাঁক ধরে আসে, এই বাইরে বসে। তো আপনারা জানেন যে এখন ওই ডিপ টিউবওয়েল থাকাতে প্রত্যেক অঞ্চলে এই এই এরকম এই মাস মাসেও ধান হয়। আগে যেখানে সম্ভব ছিল না, কোনো ধান হতো না। তো ধান হওয়াতে এখানে পানি দেয়, পানি থাকাতে এখানে পানি যখন মাছ থাকে, ব্যাঙ থাকে, সবই আবার নতুন করে হচ্ছে। এই ব্যাঙ খাওয়ার জন্য, মাছ খাওয়ার জন্য বক আসে। এবং এই সমস্ত চ্যাপচ্যাপা পানিতে যেরকম মাছ থাকে, এরকম ক্ষেতের আইলের কাজ দেওয়া তেমন সাপও থাকে। মাঝখানে এরকম সাপ হয়ে গেছিল, বিলুপ্ত হয়ে গেছিল। যেমন এই ধান খাওয়ার জন্য এই ইঁদুর বাস করে ক্ষেতের কাছেই। এই যে আমরা যে আইল বা বাতর বলি, এখানে গর্ত করে করে ধানের শীষ কেটে কেটে এই
আহ, আহ, ইঁদুর ধান গর্তে নিয়ে যায়। আবার এই ইঁদুরটা হলো সাপের প্রিয় খাবার। সব সাপের না, বড় বড় সাপ, যেমন আমরা যেটা লোকালি বলতাম উল্লাবোড়া সাপ। তো উল্লাবোড়া সাপ আসলে শুদ্ধ ভাষায় বলা হয় উলুবোড়া সাপ। এটাকে আসলে আহ, আরো শুদ্ধ ভাষায় বলা হয় চন্দ্রবোড়া সাপ। চন্দ্রবোড়া সাপ, আহ, চন্দ্রবোড়া সাপ, এটাই হলো উলুবোড়া সাপ। উলুবোড়া সাপ এবং চন্দ্রবোড়া সাপ একই। আমরা আবার লোকালি বলতাম উল্লাবোড়া সাপ। তো উল্লাবোড়া সাপ সম্বন্ধে আমার আজকে আলোচনা। তে আমি যখন ছোট ছিলাম, তে মাছ ধরতে যেতাম, বড় ভাইয়ের সাথে মাছ ধরতে যেতাম। ওই মাছ ধরতে গিয়ে এক ধরনের সাপ ওই জালের মধ্যে উঠে পড়তো। ওই পানিতেই থাকতো, পানি ক্ষেতের আইলে থাকতো, চিকন চিকন থাকতো। আর এইটা পানিতে কেলকেলি চলে যেত, সাঁতার কাটতো। এটার নাম ছিল এই দোরা সাপ, বলতো দোরা সাপ। তো এটা আসলে ডোরা সাপ শুধু কিনা আমি জানি না, তবে মনে হয় ডোরা সাপ হবে। ডোরা সাপ যেমন, তো ভাই বলতেন, আমার বড় ভাই, তিনি বলতেন কি ডোরা সাপের পোড়া বিষ। ডোরা সাপের পোড়া বিষ। তো ডোরা সাপের পোড়া বিষ, এই যে বলতেন, আমিও ওই সাপ দেখলে বলতাম ডোরা সাপের পোড়া বিষ। তার মানে এই ডোরা সাপ যদি কাউকে কামড়াইতো, অনেকেই কামড়াইছে আমি দেখছি, যারা মাছ ধরতে গেছে তাদের হাতে কামড় দিছে, পায়ে কামড় দিছে। এমনি কামড় দিত না, ধরতে গেলেই কামড় দিত। তো এইটা হলো জাস্ট পোড়াইতো আর কি ওই জায়গাটা। কাজে এই জন্য ডোরা সাপ দেখে ভয় পেত না। কিন্তু একটা সাপ দেখে সবাই ভয় পেত, সেটা ছিল বোরা সাপ। নানা রকম বোরা সাপ ছিল, যেটা আসলে এই চন্দ্রবোড়া, সেটাই হলো উলুবোড়া, ওইটাই হলো উল্লাবোড়া। এই উল্লাবোড়া সাপ যদি কেউ দেখতো, তাহলে সারাদিন ওই গল্পটা আসতে, একটা উল্লাবোড়া সাপ দেখলাম অমুক ক্ষেতের এর কাছে বসেছিল, বা একটা কাঠ সরাইলে পরেই কাঠের নিচ থেকে বেরিয়ে পড়ছিল। এইভাবে এরা কিন্তু আসলে মানুষকে কামড়াইতে আসতো না। তবে সন্ধ্যার সময় এই সাপগুলো বের হইত। সন্ধ্যার সময় বের হইতো, যখন ঝিঁঝি পোকায় ডাকে ওই সময় কিছু কিছু পোকামাকড়ও বের হইতো গর্তের দিকে। এইগুলি খাওয়ার জন্য এই সাপগুলা রাত্রে বের হইতো। দিনে মানুষ দিকে ভয় পায়। তো এই সময় সন্ধ্যার সময় যদি কেউ কোনো অন্ধকারে হাঁটতো, হাঁটতে গিয়ে যদি সাপের শরীরের উপর পাড়া লাগতো, তাহলে চট করে তার পায়ে মধ্যে এরকম ছোবল মারতো। এই সাপগুলার এই যে হাঁ করলে দেখা যেত সামনে দুইটা এরকম চোকা চোকা এই দাঁত। হ্যাঁ, এই দাঁত থাকলে এটাকে বলে বিষ দাঁত। এই যেমন কুকুর বা অন্যান্য প্রাণী যেরকম চোকা চোকা লম্বা লম্বা দাঁত থাকে, লম্বা দাঁত, এটাকে বলে ক্যানাইন টিথ। যারা মাংস খায় সেবে, সাপেরও এরকম ক্যানাইন টিথ আছে, মানে সাপের দাঁত আছে এরকম লম্বা লম্বা। এবং ইন্টারেস্টিং ব্যাপার, এই দাঁতের মাঝখানে একটা ছিদ্র আছে, যে ছিদ্রতে সে কামড় দিয়ে ওই ছিদ্রটা বিষ ছেড়ে দেয়। তার বিষাক্ত যে বিষ থাকে তার স্যালাইভাতে, সেটা ওই যাকে কামড় দেয় তার শরীরে ঢুকাই দেয়, একদম রক্তের সাথে যখন মিশে যায়। এইটা হলো নামি বিষ, পয়জন, সাপের বিষ। দেখে আশি বিষ, বাংলায় বলে আশি বিষ। আশি মানে সাপ, বিষ তো বেশি। তা আশি বিষে যায় ধ্বংসিনী যারে, এটা কথা একটা কবিতা আছে না? তো এটা শরীরে ঢুকে গিয়ে সে রক্ত কে জমাট জমাট বাঁধাই দেয় কি একদম। এটা এটা হলে সারা শরীরে রক্ত জমাট বাঁধাই দিয়ে সে রুগীর শখে গিয়ে মারা যায়, অথবা রক্ত ক্ষরণ হইতে হইতে মারা যায়, এটাও হইতে পারে, দুইটাই হইতে পারে। রক্ত জমাট বাইতে মারা যায়, এটা
এই এইভাবে রোগী মারা যায়, শকে যায়। এই জন্য সাপে মরা রোগী ঠান্ডা হয়ে যায়, যেহেতু রক্ত চলাচল বন্ধ হইয়া শরীর ঠান্ডা হয়। বললে যে সাপের বিষের মতো ঠান্ডা, আমরা ছোটকালে বলতাম। মানে সাপে মরা রোগী হাত দিলে পরে দেখে ঠান্ডা, আসলে শকে মারা যেত এই জন্য। তো এখন সেই যে ডোরা সাপ, মানে বোরা সাপ, উল্লা বোরা সাপ, এটা মাঝখানে অনেক বছর ছিল না, প্রায় 1 যুগ এটা দেখা যেত না। ইদানিং আবার দেখা যাচ্ছে যে এই সখীপুর অঞ্চলে এবং দেশের বিভিন্ন অঞ্চলে এই এই সাপগুলা আবার উপদ্রব বেড়েছে। এবং গত কয়েক বছর আগে থেকে আমি দেখতেছি আমাদের এলাকা থেকে প্রতি বছর 6-7 জন করে আমাদের জানা মতে ময়মনসিংহ এসে এই মারা যাচ্ছে। এই সাপে কাটা রোগী মারা যাচ্ছে, আস্তে আস্তে মারা যাচ্ছে। কিন্তু কেন ময়মনসিংহ আসলো সেটার ইতিহাস ছিল যে সখীপুরে বা কাছাকাছি কোনো হেলথ সেন্টারে অ্যান্টিভেনম, মানে সাপে কাটা রোগীর যে ইঞ্জেকশন দিলে সাপের বিষকে নিষ্ক্রিয় করে দেয়, সেটা ওখানে অ্যাভেলেবল ছিল না অনেক বছর। এবং এটা সবগুলা রুগী সাপে কাটলেই দৌড়ে আসতো ময়মনসিংহ আসলে কিন্তু 5-6 ঘন্টা লেগে যেত। তখন তখন রাস্তা আরো খারাপ ছিল, এখন একটু ভালো হয়েছে আর কি, এখন 3 ঘন্টায় আসা যায় সখীপুর থেকে। তো এইভাবে অনেক রুগী মারা গেছে। সবচেয়ে কষ্টদায়ক হয় যখন আমারই ক্লাসমেট, এখন সে স্বাভাবিক না, তার মন খুবই খারাপ থাকে। তার একটা এই 18 বছরের ছেলে, একদম সুন্দর একটা ছেলে, সে হারিয়েছে। এই বাড়ির কাছে হাঁটতে গিয়া সাপের গায়ে পাড়া লাগছিল, সেই হুল্লা ভরা সাপ তাকে ছোবল মারছিল, সে মারা গেছিল। এবং এটার কষ্ট আমার কাছে খুব বেশি কষ্ট মনে হয়। আরো অনেকেই মারা গেছে। তো দেখেন আমরা অনেক টিকা নিয়েছি, আমাদের সন্তানদের টিকা নিয়েছে, সবার সন্তান টিকা নিয়েছে 6-7টা রোগের থেকে বাঁচার জন্য। কিন্তু এই যে সাপে কাকে মারবে কাকে মারবে না, এইটার তো কোনো ঠিকানা নেই, তাই না? কাজেই এই সাপে কাটা মানুষ মারা যাওয়াটাকে আমরা একটু অন্যভাবে দেখি আর কি, মানে খুব করুণভাবে দেখি। তা আমাদের সাপে যেন আর না কাটে, সেজন্য আমাদের একটু সচেতন হতে হবে। তবে একটা জিনিস ভালো, যে ওই যে বললো যে এক ধরনের পাখি আসে, আমার ওই কাজিন বললো, এটা আগে দেখে নিয়েছি। এই পাখিগুলো হলো এই সারস পাখি। সারস পাখি আমরা লোকালি বলতাম একে হারং। এই সারস পাখি করতে কি দেখতাম আমরা বড় বড় উল্লাবরা সাপ মেরে, ওদের কাজ ছিল আমরা যখন সাপ মারতাম তখন কিন্তু সাপের মাঝখানে বাড়ি দিয়ে ওর আমরা বলতাম মাজা ভেঙে দেওয়া। মাজা ভেঙে দিলে তার সে লড়াচড়া করতে হবে না। আর সাপ মারার সিস্টেম হলো এটা মাঝখানে বাড়িতে ভাঙতে হবে। তো এই বক বক না তো ওগুলো সারস পাখি বা মদন টাক। এই মদন টাক করতো কি এরকম বড় বড় উল্লা ভরা সাপ এইরকম মাজা ভেঙে দিত, এবং ওগুলা তাজাই সে পায়ে করে উড়ে নিয়ে এসে গাছে বসতো। আমাদের বাড়ির কাছে একটা গাছ ছিল, ওই গাছে তারা এরকম শত শত ওই পাখি বাস করত। সেখানে তারা বাসা করত, সেখানে ডিম পাড়ত, সেখানে বাচ্চা দিত। এবং ওখানে এনে এনে ও গাছে ঝুলে রাখতো। সাপকে দেখতাম নড়াচড়া করতো, এরকম নিচের দিকে আমরা দেখতাম, কিন্তু মাজা ভেঙে দিছে সে, জাস্ট জীবিত ছিল। আর ওগুলো ওখানে মারা যেত, ওগুলো পচতো ওখানে, ওখানে ওরা খেত আর কি। তাহলে সেই সাপও ছিল না, মদন টাকও ছিল না। এখন আবার সাপ আসছে, ব্যাঙ আসছে আবার এখন, যেহেতু এই ইরিগেশন করে ধান আবাদ করে, এইগুলো আছে। এখন আবার ওই পাখিও আসে। তাই ভাই বলতেছে আমার স্বাস্থ্য ভাই, ভাই আমরা এই পাখি তো আগে কোনদিন, কি পাখি? তো আমি বললাম যে এটাই তো মদন টাক বা সারস পাখির একটা প্রজাতি, তার ধরে ধরে আসে। তাহলে আমাদের সেই আগের প্রকৃতি আমরা ফিরে পাইতেছি, এটা ভালো কথা। যে সখীপুরের যে বন অঞ্চলের বন, সেগুলা আবার ফিরে পাইতেছি। এবং তার মধ্যে
আবার তখন যেরকম মানুষ মারা যেত অসহায়ভাবে সাপে কাটতে পারে, ও যারা ঝাড়তো, তো ও যারা ঝাড়তো আসলে ঝাড়াই কিন্তু আসলে ভালো হয় না। তবে ওই যে ১০০ প্রজাতি যদি ধরেন ই থাকে, সাপ থাকে, তার 20% মানে ২০টা হলো বিষধর সাপ আর ৮০টাই বিষধর না। তো ওগুলি হয়তো ভালো হয়ে যেত, ওজা ফুদিলি ভালো হইতো, ওজা জানলি ভালো হইতো। কিন্তু আর যে ২০ রকম যে বললাম যে ২০% যে বিষধর সাপ, সেগুলির মধ্যেও আবার বিষধর সবগুলার তীব্রতা সমান না। হ্যাঁ, হয়তো 1% বা ১০০ জনকে সাপে কামড়ালে একজন মারা যেত। তো যার মারা যাইতো শুধু একটাই, তো বিরাট ব্যাপার। তো এখন আমার আতঙ্ক হয়ে যাচ্ছে যে সেই সাপ আবার আবার আগের নেচার ফিরে পাইতেছি আমরা, আবার সাপও ফিরে আসতেছে এবং মানুষকে সাপে কামড়াচ্ছে। ধান কাটতে গেলে সাপে কামড় দেয়, ধানের আইলটা হাঁটার সময় সাপে কামড় দিতে পারে, এরকম। তো এইটা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এখন যেহেতু এই আতঙ্ক ফেসবুকে ছড়াই দেওয়া যায়, ইউটিউবে ছড়াই দেওয়া যায়, ছড়াই দিচ্ছে অনেকে আর কি। তো আগের চেয়ে বেশি বেশি ছড়ানো যায় আর কি। তা আমি লক্ষ্য করতেছি সবাই এটা নিয়ে এগোতেছে, কিন্তু একটা আশার সংবাদ হলো যে আমাদের সখীপুরে যে মাননীয় এমপি মহোদয় আছেন, অনুপম শাহজাহান জয়, ওনার একটা স্ট্যাটাস দেখলাম যে সখীপুরের মানুষের আতঙ্ক হওয়ার কোনো কারণ নাই, সখীপুর হাসপাতালে অ্যান্টিভেনম, এই যে সাপে কাটলে যে ইঞ্জেকশন দেওয়া হয় সেটা আছে। তার জন্য এখন আর ময়মনসিং আসতে হবে না বা দূরে যেতে হবে না। তো এটাও আপনাদের আমি এই সংবাদটা পৌঁছে দিলাম যে আল্লাহ না করুক, সাপে যদি কেটেই ফেলে কাউকে, সাপে তো আমাকেও কাটতে পারে। আমি তো গ্রামে যাই, গ্রামে গিয়ে ধান খেতে আলদা হাঁটি, আমি বাগান করছি, সে বাগান দিয়ে হাঁটি, সেই সমস্ত গাছের নিচ দিয়ে উল্লে পড়ার সাপ থাকতে পারে। আমাকে যদি কাটে আমার মৃত্যু ওখানে। তো কাজে এটা আতঙ্ক আসলে হওয়ারই কথা, তবু আমাদের সাবধান থাকতে হবে। এবং এখন মোবাইলের যুগ, কারো যদি এরকম সাপে কাটে, সাথে সাথে একটা ফোন দিতে হবে যারা সখীপুর থাকে। হাসপাতালের নাম্বার হয়তো আপনার জানা নাই, হাসপাতালের স্টাফদের নাম্বার জানা নাই, কিন্তু সখীপুরের তো কেউ না কেউ আপনার আছে। তাকে বলেন সাপে কামড়াইছে অমুককে, তাড়াতাড়ি আমরা নিয়ে আসতেছি। মোটর সাইকেল কিন্তু সব জায়গায় আছে, মোটর সাইকেল যেতে 15 মিনিট বা 10 মিনিট লাগতে পারে, আমরা আসতেছি, তোমরা তাড়াতাড়ি একটা ভ্যানম রেডি রাখো। আর যদি ভ্যানম তোর আসেই বলা হয়েছে, যদি না থাকে কোনো কারণে সাপ্লাই নেই, তাহলে যেন সংবাদটা যে বলে যে নাই, তাহলে কোথায় যাব? সখীপুর থেকে টাঙ্গাইল যাবো বা পার্শ্ববর্তী উপজেলায় খোঁজ নিব। কাজেই এতটুকু তো আমরা চেষ্টা করতে পারি যে আমরা দ্রুত, মোটর সাইকেল যুগে দ্রুত, ওই যে এখন ভ্যান পাওয়া যায়, এখন সিএনজি রিক্সা পাওয়া যায়, দ্রুত আমরা হাসপাতালে যাব। এখন কিন্তু সেই ওঝার যুগ নাই, এখন কেউ ওঝাকে বিশ্বাস করবেন না, ওটা কোনো কাজে আসবে না। তবে যে পায়ে কামড়াবে সেই পাটা যেন বেশি নড়াচড়া না করা হয়, তাকে এই জন্য বেঁধে রাখতে হবে। ডোরটা যে বেঁধে রাখতো আসলে ইমোলাইজেশন করার জন্যই। তাহলে ওইটা বেশি লড়াচড়া করলে ওই বিষটা বেশি ছড়াই পড়ে এবং ওইটা ধরে নিয়ে তাড়াতাড়ি বের যাবে হাসপাতালে। হাসপাতালে গেলে ইনশাল্লাহ অ্যান্টিভেনম দিলে ভালো হয়ে যাবে কি। এটি আমার এই যে ওজার কাছে না গিয়ে ফু না দিয়ে, থুতু না দিয়ে, গাছের পাতার রস না দিয়ে, পাটাকে ধরে, কাপড়টা ধরে একটু বা সেফটিন লাগিয়ে দ্রুত মোটর সাইকেল থেকেই হোক আর অন্য যানবাহন থেকে চলে যাবেন নিকটস্থ উপজেলা হাসপাতালে। তার আগে ফোন দিয়ে বলে রাখবেন যে আমরা রুগী নিয়ে আসতেছি, অ্যান্টিভেনম রেডি রাখেন খুব তাড়াতাড়ি। তো এতটুকু মেসেজ দেওয়ার জন্য আজকে আমার ডাক্তার হিসেবে সহজ স্বাস্থ্য কথা সিরিজে সহজে বলার জন্য আমি কিছুটা স্মৃতি চারণও করলাম এবং আমরা বাস্তবে আমরা কি করতে পারি সেটা বলে আমি শেষ করলাম। যে যারা আমার এটা শুনলেন, আমার এই বক্তব্যটা শেয়ার করে দিন বন্ধুদের কাছে, তারা যেন অত আতঙ্ক না হয়ে, একটু সতর্ক থাকতে হবে, আর আতঙ্ক না হয়ে তারা এই কি করতে হবে সেটা করে ফেলেন তাতে, যেভাবে বললাম। এই বলে শেষ করছি। আল্লাহ হাফিজ।